আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার পরিবেশের ভাবনা, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও তাদের সংক্ষিপ্ত বর্ণনার সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই স্তরগুলোর সম্বন্ধে আলোচনা করব এবং স্তরগুলোর মধ্যে কি বিশেষত্ব সেইগুলো সম্পর্কে আলোচনা করব এবং কতটা দূরত্বর মধ্যে থাকে এবং তাদের মধ্যে কত উষ্ণতা, এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটার মধ্যে কোনো লিখে করা হচ্ছে না, কারণ এই ভিডিওটা যদি লিখে করা হয় তো এইটার জন্য 2 বা 3টে ভিডিওর দরকার পড়বে। তো সেই জন্য আমরা আজকে কিছু বলে এবং এর মধ্যে বুঝিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা হলো পৃথিবী, এবং পৃথিবীর থেকে এই জায়গাটায় হলো ট্রোপোস্ফিয়ার আছে, এবং ট্রোপোস্ফিয়ারের এই যে কালো রঙের এই দাগটা, এটাকে বলে হলো ট্রোপোপজ, এবং এর ওপরটাতে ওজোন স্তর আছে, এবং এই ওজোন স্তরটা নিয়ে এই জায়গা থেকে এইটা পর্যন্ত পুরোটাই স্ট্র্যাটোস্ফিয়ার, কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই জায়গাটুকুতে আছে হলো ওজোন স্তর, এবং এর ওপরে যেই কালো অংশটা এইটা হলো স্ট্র্যাটোপজ, এবং তার ওপরে যেই কালো এই স্ট্র্যাটোপজের ওপরে যেই অংশটা, এই যে অংশটা, এটা হলো মেসোস্ফিয়ার, এবং মেসোস্ফিয়ারের ওপরে যে অংশটা সেটা হলো মেসোপজ, এবং তার ওপরে যে স্তরটা আছে, এই বড় স্তরটা, সেটা হলো থার্মোস্ফিয়ার, এবং তার উপরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে হলো ম্যাগনেটোস্ফিয়ার। তো এইগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো ট্রোপোস্ফিয়ার হলো এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপর দিকে প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। তো এটি কি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। এটা বায়ুমণ্ডল, এটা পুরোটাই বায়ুমণ্ডল, এবং এই বায়ুমণ্ডলের নিচে পৃথিবীর ওপরে এই যে স্তরটা, এটা হলো প্রথম স্তর অবশ্যই। এটা পৃথিবীর ওপরে, এটা প্রথম স্তর অবশ্যই। তো সেই জন্য এটা পৃথিবীর প্রথম স্তর, এবং এটির উচ্চতা হলো 16 থেকে 18 কিলোমিটার। তো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? 16 থেকে 18 কিলোমিটার। তো এখানে আমরা 16 থেকে 18টা লিখে দেব। উচ্চতা কত হলো? 16 থেকে 18 কিলোমিটার। ঠিক আছে, একটু ওকে। তো এবারে হলো, আর এটা বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান এবং ধূলিকণা, জলকণা এই স্তরের মধ্যেই থাকে। তো বেশিরভাগ বা জলীয় উপাদান বা গ্যাসীয় উপাদান, যেমন ধূলিকণা, জলকণা, এই সবগুলো এখানে সবথেকে বেশি পার্সেন্ট থাকে, কত? 75%। তো এইসব থাকার জন্য এখানে কি হবে? এইসব থাকার জন্য এখানে ঝড়, বৃষ্টি, মেঘ এসব থাকবে। তো সেই জন্য এখানে বৃষ্টিপাত, তারপরে বজ্রপাত, এগুলো হওয়ার জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল বলে। তাহলে এটার হলো বিশেষত্ব কি? এটা হলো ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল বলা হয় হলো ট্রোপোস্ফিয়ারকে। এবং এর উষ্ণতা কত? এর উষ্ণতা হলো -56 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা কত? -56 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস। তো এবারে হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে আর একটা কথা, এই যে ট্রোপোপজ, এইখানে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের দিকে এই অঞ্চলের উষ্ণতা কোনো স্থির থাকে, সবসময় স্থির থাকে। তেমন স্ট্র্যাটোপোজে অঞ্চলের উষ্ণতা স্থির থাকবে, এবং মেসোপোজেও এই অঞ্চলের উষ্ণতা স্থির থাকবে। সেই জন্য এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে পজ। পজ মানে হলো পজ কথাটি অর্থ হলো এখানে কোনো কিছু স্টপ হয়ে যাবে বা স্থির থাকবে, সেই জন্য পজ কথাটা থেকে পজ কথাটা এসছে। সেই জন্য ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ এগুলো আছে, এবং ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, এটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এগুলোর থেকে এসছে।
এবার হলো স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে যাওয়া যাক। তো স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের ওপর থেকে, মানে এটা হলো ট্রপোস্ফিয়ার, এর ওপরে এই অঞ্চলটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এবারে স্ট্র্যাটোস্ফিয়ার এখানে ওজোনোস্ফিয়ার বাদ দেবো আমরা, ওজোনোস্ফিয়ার একটু পরে পড়বো পরেরটাতে। আমরা আগে স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে জেনে নিই, তারপর ওজোনোস্ফিয়ার সম্বন্ধে জানবো। তো কী হচ্ছে, ট্রপোস্ফিয়ারে 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত হয়। তো এখান থেকে কী হবে, 20 থেকে 50, কুড়ি থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত হবে। এবং বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্তরে বাতাসের পরিমাণ ও কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ না থাকার জন্য এই স্তরে কোনো মেঘ, ঝড় বৃষ্টি কিছুই হয় না। তো এই স্তরে বাতাস খুব কম থাকে এবং ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো থাকেই না। সেই জন্য এই অঞ্চলে মেঘ, ঝড় বৃষ্টি কিছুই হয় না। এই মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রপাত এইসব না হওয়ার জন্য এই অঞ্চলটা শান্ত, তাই এই স্তরটির নাম হলো শান্তমণ্ডল। তো এবারে হলো স্ট্র্যাটোস্ফিয়ারের, যেমন ট্রপোস্ফিয়ারে ছিল ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল, তেমন হলো স্ট্র্যাটোস্ফিয়ারের হলো শান্তমণ্ডল। এবারে এই অঞ্চলটা শান্ত, সেই জন্য এই অঞ্চলের মধ্যে দিয়ে জেট প্লেন বা এমনি প্লেন এইগুলো চলাচল করে। এবং এর উষ্ণতা উপরের দিকে সব থেকে উষ্ণতা বেশি হবে হলো, কম থাকে হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এর উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ দিকে সর্বোচ্চ উষ্ণতা অঞ্চলে স্থির থাকে, সেই জন্য একে স্ট্র্যাটোপোজ বলে, এটা বলেই দেওয়া হয়েছিল আগে। এবারে হলো ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার হলো কি, শান্তমণ্ডল ওপর থেকে প্রায় 20 থেকে 30 কিমি পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে কত, 20 থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত। যে বায়ুস্তরটি আছে তাকে ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে। তো কি হলো, শান্তমণ্ডলের ওপর থেকে 20 থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত। তো এর ওপরে এই যে 20 থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত, তো এখানে 20 থেকে 50 কিমি, কিন্তু এর ওপরে 20 থেকে 30 কিমি। তো ধরে নেওয়া যাক এর ওপরে 20 বা 30 থেকে 50 কিমি পর্যন্তই হবে। তো এর ওপরে 20 থেকে 50 কিমি, তো আমাদের যদি জিজ্ঞাসা করো তো আমাদের 20 থেকে 30 লিখতে হবে। আর এই অঞ্চলটার উষ্ণতা কত থাকবে, এই অঞ্চলটার উষ্ণতা, এই অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকার জন্য একে ওজোনোস্ফিয়ার বলবে। এবং এই অঞ্চলে এই স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং এর মধ্যে সবথেকে বেশি ওজোন গ্যাস থাকে। এবং এই ওজোন গ্যাসের সম্বন্ধে আমরা পরের ভিডিওতে বলে দেবো, ওজোন স্তর কীভাবে তৈরি হয়, কীভাবে ধ্বংস হয়, এইসব ব্যাপারে। তো এই ভিডিওটার জন্য ওইসব করার দরকার নেই। এবার এই ভিডিওতে আমরা এই যে শুধু স্তরের ব্যাপারেই পড়ব। তো এই স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকার জন্য এই স্তরকে ওজোনোস্ফিয়ার বলে। এবং এই স্তরে সবচেয়ে বেশি অতিবেগুনি রশ্মি শোষণ করে সূর্যের থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, যেটা আমাদের শরীরে ক্যান্সার ঘটাতে পারে। তো এগুলো শোষণ করে। এবং এই স্তরের উষ্ণতা 76 ডিগ্রি, কারণ এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় বলে, সেই জন্য এটার উষ্ণতা একটু বেশিই হবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এর উষ্ণতা হলো, এই জায়গাটার উষ্ণতা হলো 76 ডিগ্রি সেলসিয়াস। এবারে হলো মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটিকে মেসোস্ফিয়ার বলে।
তো এর ওপর থেকে 50 থেকে 80 কিলোমিটার, প্রায় 50 থেকে 80 কিলোমিটার, পর্যন্ত বিস্তৃত হয় এই স্তরটা। তো এই স্তরের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অসমভাবে উষ্ণতা হ্রাস পেতে থাকে। মানে এই অঞ্চল হলো কি, এই অঞ্চলে যত বৃদ্ধি পাবে, মানে এখান থেকে যত উচ্চতা বৃদ্ধি পাবে তত উষ্ণতা কমতে থাকবে। এবং এটা হলো মেসোস্ফিয়ার হলো সব থেকে শীতলতম মণ্ডল বা শীতল মণ্ডল। আর হলো মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা প্রায় -93 ডিগ্রি। তো এখানে হলো সব থেকে কম ডিগ্রি থাকে, -93 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ারের ওপরের দিকে যে অংশে স্থির থাকে তাকে মেসোপজ বলে। আর মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর, বলে দিলে এখানে মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তো থার্মোস্ফিয়ার, এবারে মেসোস্ফিয়ারের ব্যাপারে বেশি কিছু নেই। মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর এবং মেসোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে। এবং মেসোস্ফিয়ারের যে অংশে তাপমাত্রা স্থির থাকে তাকে মেসোপজ বলে, ওপরের দিকে অংশে। আর মেসোস্ফিয়ার হলো 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত এবং এটা শেষে -93 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ওপরই অর্থাৎ 80 থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলে এই স্তরটি থার্মোস্ফিয়ার বলে। মানে এটা কত হবে, 80 থেকে 500। মানে এটার উচ্চতাটা হবে 80 থেকে 500। তো বায়ুমণ্ডলে এই স্তরে বাতাসের অস্তিত্ব থাকে না, মানে বাতাসের মধ্যে থাকেই না। তাই এটি আকাশে তাই এই স্তরের জন্য আকাশকে কালো বর্ণের দেখায়। এখানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মির প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায়। মানে উচ্চতা যত বৃদ্ধি পাবে উষ্ণতা তত বৃদ্ধি পাবে। আর এখানে ঊর্ধ্বসীমার মাত্রা ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াস, মানে 1250 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এবং এই স্তরের নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যের তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই একে আয়নোস্ফিয়ার বলে। ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন মানে ক্যাটায়ন আর অ্যানায়ন। তো এই স্তরে কি হয়, ভেঙে গিয়ে আয়নোস্ফিয়ার কি করে, তাই এই স্তরকে বলা হয় আয়নোস্ফিয়ার। মানে এই স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য কি হয়, তেজস্ক্রিয় অতিবেগুনি রশ্মির তরঙ্গ দ্বারা ওই বায়বীয় পদার্থগুলি কি হয়, বায়বীয় পদার্থ উপাদানগুলি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়নে ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার জন্য বা আয়নিত হয়, ক্যাটায়ন বা অ্যানায়নে আয়নিত হয়। এই আয়নিত হওয়ার জন্য এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং সেটা ফেরত চলে যায়। আর বেতার তরঙ্গ প্রতিফলিত হওয়ার জন্য আমরা রেডিও শুনতে পাই। আর মেরু অঞ্চলে এই স্তরের জন্য মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। আর থার্মোস্ফিয়ারের উষ্ণতা যে অংশে একই থাকে তাকে থার্মোপজ বলে। মানে এখানে যেই স্তরটা থাকবে তাকে থার্মোপজ বলবে। থার্মোপজ। এবারে হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে। মানে থার্মোস্ফিয়ারের ওপর থেকে
500 থেকে থার্মোস্ফিয়ার হচ্ছে 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর তাকে এক্সোস্ফিয়ার বলে। এক্সোস্ফিয়ারের উষ্ণতা হবে হলো 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে অক্সিজেন দ্বারা গঠিত হলেও মানে এই স্তর অক্সিজেনের পরিমাণ এই স্তরে সব থেকে বেশি থাকে এবং হিলিয়াম কিছু পরিমাণে হিলিয়াম হাইড্রোজেনও দেখা যায়। আর এর ব্যাপারে কিছু লেখা নেই। আর এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর এবং ম্যাগনেটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা। তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি কারণ 16 মিনিট হয়ে গেছে। এক্সোস্ফিয়ারের ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা 750 থেকে 1600 কিলোমিটার। কত? 750 থেকে 1600, কেন 750 শেষ হয়েছে তো 750, 750 থেকে 1600, সরি 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে এটা সব থেকে বড় স্তর, এটা থেকে আনলিমিটেড, যতটা আছে ততটা। এখান পর্যন্ত আমাদের আঁকেছি, তারপরেও আরও দূর, যত দূর হবে তত দূর, অদূর একটা স্তর, তারপরে আর বায়ুমণ্ডল নেই। আর এই স্তরে বায়বীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। অধিক উষ্ণতায় উপাদানগুলি বলয় আকারে থাকে। মানে বলয়ের মতন থাকে, যেমন শনির বলয় আকারে থাকে। এই বলয়গুলি ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত। আমরা পড়েওছি ছোটবেলায় ভূগোলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, তো সেখানে বোঝা যাবে। এবং উষ্ণতা কত থাকে এখানে? উষ্ণতা হলো 1600 ডিগ্রির থেকে বেশি। উষ্ণতা 1600 ডিগ্রির থেকে বেশি। তো 1600 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি। তো আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে অনেক কিছু আছে, যেমন বায়ুর চাপ, উষ্ণতা তারতম্য এবং বায়ুমণ্ডলের গঠন সম্বন্ধে আমরা কিছু জানবো, এবং আমাদের ওই যে গ্যাসীয় বায়ুমণ্ডলের যে উপাদান আছে, যেমন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, এসবের ব্যাপারে জানবো। এবং একটা আলাদা ভিডিও হবে ওজোন স্তরের ব্যাপারে, যে ওজোন গ্যাসের সৃষ্টি এবং ওজোন গ্যাসের ধ্বংসের ব্যাপারে, এবং আরও গ্রিন হাউস গ্যাস এর ব্যাপারেও আছে। অনেক কিছু আছে, ছোটো চ্যাপ্টার কিন্তু অনেক জানার ব্যাপার আছে এবং এর মধ্যে অনেক কোশ্চেন আসবে। তো আজকের জন্য এতটাই, এবং পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।